নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পোস্টমাস্টার। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। খড়ে ছাওয়া গ্রাম্য পোস্ট অফিসের ভিতরে নড়বড়ে টেবিলের সামনে হাত ভাঙা চেয়ারের উপর বেগুনি রঙের আলোয়ান গায়ে ওই যে যুবকটি বসিয়া কাজ করিতেছে, ওই এখানকার পোস্টমাস্টার বা ডাকবাবু বিমলচন্দ্র গঙ্গোপাধ্যায়। ঘড়িতে ঠং ঠং করিয়া 10টা বাজিতেই বাহিরে ঝমঝম শব্দ শোনা গেল। রানার ডাক লইয়া আসিয়াছে। রানার প্রবেশ করিয়া ডাকের ব্যাগটি টেবিলের উপর রাখিল। বাবুকে প্রণাম করিয়া কপালের ঘাম মুছিল। ডাকবাবু ব্যাগের শিলমোহর পরীক্ষা করিয়া দেখিলেন। রানার তখন তামুক খাইতে বাহিরে চলিয়া গেল। অফিস গৃহ এখন জনশূন্য। পিয়নেরা রান্না খাওয়া সারিয়া লইতেছে, খানিক পরেই আসিয়া জুটিবে এবং নিজ নিজ বিটের চিঠি, মানি অর্ডার, রেজিস্টারি প্রভৃতি বুঝিয়া লইবে। ব্যাগটি কাটিয়া বিমল উহা টেবিলের উপর উবুর করিয়া ধরিল। চিঠিপত্র ও পার্সেল প্রভৃতির সঙ্গে একটি প্রসিদ্ধ মাসিক পত্রের 5-6টা বিভিন্ন প্যাকেটও বাহির হইল। একটা প্যাকেট লইয়া বিমল তাহার দেরাজের মধ্যে রাখিল। ইহা সে বাসায় লইয়া যাইবে এবং আহারাদির পর শয়ন করিয়া খুলিয়া গল্প ও প্রেমের কবিতাগুলি রসসাধন করিতে করিতে ঘুমাইয়া পড়িবে। তারপর চিঠির গাদা পরীক্ষা করিতে লাগিল। তাহার মধ্য হইতে 4-5খানি বাছিয়া লইয়া দেরাজের মধ্যে লুকাইল। এগুলি সমস্তই খামের চিঠি এবং পুরুষের হস্তাক্ষরে স্ত্রীলোকের নামে ঠিকানা লেখা। এগুলিও সে বাসায় লইয়া গিয়া জল দিয়া খুলিয়া পাঠ করিবে। শুধু প্রেমের গল্প কবিতা নয়, প্রেমের চিঠি পড়িতেও বিমল অত্যন্ত ভালোবাসে। এটা সে একটা নির্দোষ আমোদ বলিয়াই মনে করে, কারণ চিঠিগুলি সে নষ্ট করে না, আবার জুড়িয়া পরদিন ছাপ মোহর লাগাইয়া বিলির জন্য পিয়নদের দিয়া থাকে। 6 মাসের অধিককাল বিমল এখানে আসিয়াছে, প্রত্যহই এরূপ চিঠি অপহরণ করে। এটা তাহার একটা নেশার মতো দাঁড়াইয়া গিয়াছে। 10:30 বাজিল। পিয়নেরা একে একে আসিয়া টেবিলের উভয় পার্শ্বে বসিয়া গেল। বিমল তাহাদের মধ্যে বিভিন্ন গ্রামের পত্রাদি বন্টন করিয়া দিতে লাগিল। এই অবসরে আমার এই মহাপুরুষের কিঞ্চিত পূর্ব পরিচয় দিয়া রাখা উচিত বিবেচনা করি। বিমলের নিবাস যশোর জেলার কোনো এক গণ্ড গ্রামে। তথায় একটি হাই স্কুল আছে। সেই স্কুলের উপরের ক্লাসগুলির প্রত্যেকটিতে 2-3 বৎসর করিয়া কাটাইয়া বিমল যখন প্রবেশিকা পরীক্ষা দিতে উদ্যত হইল, তখন তাহার গোঁফদাড়ি বেশ পুষ্ট হইয়া উঠিয়াছে এবং বয়স হইয়াছে 22 বৎসর। গ্রামের লোকে সে সময় বলিয়াছিল, বিমল যেদিন পাশ হবে সেদিন পূবের সূর্যে পশ্চিম দিকে উঠবে। এইরূপ মন্তব্যের যথেষ্ট কারণও বিদ্যমান ছিল। গ্রামের যত বকাটে ছোকরাই ছিল বিমলের বন্ধু। শখের থিয়েটার দলের সেই ছিল প্রধান পাণ্ডা এবং গঞ্জিকা সেবন তো অনেকদিন হইতেই চলিতেছিল। ইদানিং থিয়েটারে রিহার্সালে যে বোতলও গোপনে আমদানি হইত, তাহারও বিশ্বাসজনক প্রমাণ আছে। কিন্তু যে ঘটনা অভাবনীয় তাহাই ঘটিয়া গেল। গেজেট বাহির হইয়া দেখা গেল বিমল 3য় বিভাগে পাশ হইয়াছে। অথচ সূর্যদেব গ্রামের লোকের ভবিষ্যৎবাণীর কোনো খাতিরই করিলেন না। বিমল ছোকরাটি দেখিতে বেশ সুপুরুষ, কিন্তু তাহার মন্দ স্বভাবের জন্য আজও বিবাহ হয় নাই। সংসারে তাহার মা ও জ্যাঠাইমা উভয় বিধবা, একটি ছোট ভাই, একটি বিধবা ভগিনী এবং 2টি জ্যাঠতুতো ভাই বর্তমান। বড়টি স্থানীয় জমিদারি কাছারিতে সামান্য বেতনে সুমারণ বিষের কর্ম করে। ছোট ভাই দুটি স্কুলে পড়ে। বিমলেরও এখন অর্থ উপার্জন করা আবশ্যক হইয়া পড়িল। সামান্য যাহা জোত জমা আছে তাহাতে সংসার চলে না। তাহার এক আত্মীয়র সঙ্গে 24 পরগনার পোস্টাল
সুপারিনটেনডেন্ট বাবুর বিশেষ হৃদ্যতা ছিল। তাহারই সুপারিশে সে ডাক বিভাগে কর্ম পায়। আলিপুরের হেড আপিসে বৎসরখানেক শিক্ষানবিশী ও অ্যাক্টিনি করিয়া আজ 6 মাস হইল সেই মহেশপুর ডাকঘরের সাব পোস্ট মাস্টার হইয়া আসিয়াছে। হেড আপিসে থাকিতে 5 জন উপরওয়ালার অধীনস্থ হইয়া কর্ম করিতে বিমলের মোটেই ভালো লাগিত না। এখানে আসিয়া সে স্বাধীন হইয়াছে। সরকারি বাসাটি ভালো, পিয়নেরা আজ্ঞাকারী, খাদ্যদ্রব্যাদি সুলভ, এমনকি পল্লীগ্রাম হইলেও এখানে বিলাতি পাওয়া যায়। তবে সোডা পাওয়া যায় না, জল মিশাইয়া খাইতে হয়, এই যা একটু অসুবিধা। সুতরাং মোটের উপর বিমল এখানে ভালোই আছে বলিতে হইবে। পিয়নগণ স্ব ব্যাগ ভরিয়া পত্রাদি লইয়া রওয়ানা হইয়া গেলে বিমল অপহৃত মাসিক পত্রখানি ও চিঠিখানি হাতে করিয়া আপিস ঘর হইতে বাহির হইয়া তাহাতে তালাবন্ধ করিল। বাসায় প্রবেশ করিয়া উঠান হইতে বলিল, বামুন মা, রান্নার কত দূর? একজন বর্ষীয়সী ব্রাহ্মণ বিধবা রান্নাঘর হইতে বাহির হইয়া বলিলেন, রান্না আমার শেষ হয়েছে, তুমি চান করে এসো বাবা। ইহার বাড়ি এই পাড়াতেই, বড় গরিব, মাত্র 4টি টাকা বেতনে বিমলকে 2 বেলা রাঁধিয়া খাওয়াইয়া যান। বিমল নিজ ঘরে গিয়া চিঠিগুলি ও মাসিক পত্রখানি বালিশের নিচে গুঁজিয়া কোট প্রভৃতি খুলিয়া রাখিয়া একটা শিশি হইতে কিঞ্চিত তেল ঢালিয়া মাথায় দিয়া সাবান, গামছা ও বস্ত্র লইয়া নিকটস্থ পুষ্করিণীতে স্নান করিতে গেল। স্নান করিয়া আসিয়া ভিজা কাপড়খানি শুকাইতে দিয়া জামা পরিয়া আরশি, চিরুনি ও বুরুশ লইয়া পরিপাটি রূপে নিজ কেশ সংস্কার করিল। তারপর রান্নাঘরের বারান্দায় বিছানো আসনখানির উপর বসিয়া ভোজনে প্রবৃত্ত হইল। বিমলকে খাওয়াইয়া বামুন মা যখন চলিয়া গেলেন তখন বেলা প্রায় 12টা। বিমল পান চিবাইতে চিবাইতে সদর দরজা বন্ধ করিয়া আসিয়া শয়নঘরে প্রবেশ করিল। 1 গিলাস জল ও একখানি ছুরি লইয়া শয্যা পার্শ্বস্থ ছোট টেবিলখানির উপর রাখিয়া বিছানায় বসিয়া বালিশের তলা হইতে মাসিক পত্র ও চিঠিগুলি বাহির করিল। জলে আঙ্গুল ভিজাইয়া প্রত্যেক চিঠির মুখে বেশ করিয়া বুলাইয়া সেগুলি সারবন্ধী টেবিলের উপর রাখিয়া মাসিক পত্রখানির মোড়ক ছিঁড়িয়া ফেলিল। পাতা উল্টাইতে উল্টাইতে মাঝে মাঝে চাহিয়া দেখিতে লাগিল কোনো চিঠির মুখের জল শুষ্ক হইয়াছে কিনা। মাঝে মাঝে সেগুলির মুখ আবার ভিজাইয়া দিতে লাগিল। যখন বুঝিল এইবার সময় হইয়াছে, তখন মাসিক পত্রখানি রাখিয়া ছুরির ফলা চিঠির মুখে ঢুকাইয়া উল্টা দিকের চাপ করিয়া একে একে চিঠিগুলি খুলিয়া ফেলিল। প্রথম চিঠিখানা বাহির করিয়া দেখিল তাহার সহিত একখানি 10 টাকার নোট। বিমল আপন মনে বলিয়া উঠিল, বাহ, আজ বউনি হল মন্দ নয়। নোটখানি বালিশের তলায় গুঁজিয়া রাখিয়া চিঠির ভাঁজ খুলিল। প্রাণেশ্বরী বলিয়া সম্বোধন। বিমল সাগ্রহে চিঠিখানি পড়িতে লাগিল। কলিকাতা প্রবাসী বিরোহী স্বামী সেও বিরহ যন্ত্রণার অনেক বর্ণনা করিয়াছে। লিখিয়াছে, বড়দিনের ছুটিতে বাড়ি আসিয়া তাহার হৃদয়েশ্বরীকে হৃদয়ে ধরিয়া সকল জ্বালা নির্বাণ করিতে পারিবে, সেজন্য দিন গণনা করিতেছে। প্রথম মাসের মাহিনা পাইয়া খোকার দুধ খরচের জন্য 10টি টাকা পাঠাইতেছে। এ ব্যক্তির আরও কয়েকখানি পত্র ইতিপূর্বে বিমল পাঠ করিয়াছিল। সে জানিত লোকটি কলিকাতায় চাকরির জন্য উমেদারি করিতেছিল। এ পত্রখানি রাখিয়া বিমল দ্বিতীয় পত্রখানি খুলিল। পূজনীয়া পিসিমা। সম্বোধন দেখিয়া ধূত্তর বলিয়া সক্রোধে চিঠিখানি বিছানার উপর ফেলিল। তৃতীয় পত্রখানি উন্মোচন করিল। এই লোকের চিঠিও মাঝে মাঝে পড়িয়াছে। তাহা হইতে ইহাদের পূর্ব কথা কিছু কিছু সে অবগত ছিল। মেয়েটির নাম চারুশীলা। সে বিধবা, বোধহয় বাল বিধবা। এই মহেশপুর গ্রামের দক্ষিণে রসুলপুরে তাহার বসতি। খুব সম্ভব এ স্থানে তাহার শ্বশুরালয়। তাহার পিত্রালয় কলিকাতায়। কলিকাতা নিবাসী এই পত্রলেখকের সহিত তাহার প্রণয় সংঘটিত হয়। পত্রলেখককে পত্র শেষে কখনো নিজের নাম স্বাক্ষর করিতে দেখিয়াছে বলিয়া স্মরণ হয় না। সে সহি করে
তোমার প্রেমাকাঙ্ক্ষী, তোমার ভালোবাসা, তোমার সে, এইরূপ সব মাথা মুন্ডু। বিগত ৩-৪ মাস হইতে ইহাদের এইরূপ প্রেমপত্র চলিতেছে। তবে মেয়েটির লেখা চিঠি বিমল কখনো দেখিবার সুযোগ পায় নাই। নাম না জানাতে রওয়ানা চিঠিগুলির মধ্য হইতে সেখানি বাছিয়া বাহির করা শক্ত বলিয়াও বটে এবং সময় পাওয়া যায় না বলিয়াও বটে। কারণ ভিন্ন গ্রামের ডাকবাক্স হইতে পিয়নেরা চিঠি ঝাড়িয়া আনিবার সময় ডাকঘরে অনেক লোকজন থাকে। ছাপমোহর দিয়া ব্যাগ ভর্তি করিবার ধুম পড়িয়া যায়। বিমল পত্র পড়িতে আরম্ভ করিল। কলিকাতা 22 অগ্রহায়ণ। আমার হৃদয়েশ্বরী, গতকল্য তোমায় একখানি পত্র লিখিয়াছি, তাহা তুমি পাইয়া থাকিবে। তাহাতে লিখিয়াছিলাম আমি আগামী শনিবার দিন গিয়া তোমায় লইয়া আসিব, কিন্তু শনিবারে যাওয়ার সুবিধা করিতে পারিলাম না। পরদিন অর্থাৎ রবিবার দিন আমি নিশ্চয়ই যাইব, তাহাতে কোনো সন্দেহ নাই। তুমি পূর্ব পরামর্শ মতো রাত্রি ঠিক 12টার সময় তোমাদের বাড়ির পশ্চিমে সেই শিব মন্দিরের সম্মুখে আসিয়া দাঁড়াইবে। আমি মন্দিরের পার্শ্বস্থ সেই বটবৃক্ষের ছায়ায় লুকাইয়া থাকিব এবং তুমি আসামাত্র তোমাকে সঙ্গে করিয়া কলিকাতায় লইয়া আসিব। যানবাহনাদির কিরূপ বন্দোবস্ত করিয়া উঠিতে পারিব তাহা এখন বলিতে পারি না। হয়তো হাঁটিয়াই উভয় স্টেশনে গিয়া ট্রেনে উঠিব। বিদ্যাসাগর মহাশয়ের আইন অনুসারে আমাদের বিবাহের সমস্ত আয়োজন আমি করিয়া রাখিয়াছি। পুরোহিত ঠিক হইয়াছে। সোমবার দিন আমি যথাশাস্ত্র তোমার পানি গ্রহণ করিব। এ সম্বন্ধে আমি উকিল ব্যারিস্টারগণের পরামর্শও লইয়াছি। তাহারা বলেন, যদি তোমার শ্বশুরকুলের কেহ এই লইয়া আমার উপর মামলা মোকদ্দমা করিতে উদ্যত হয়, তবে তোমার বয়স 16 বৎসরের অধিক হইয়াছে এবং স্বেচ্ছায় আমার সঙ্গে আসিয়াছিলে, ইহা প্রমাণ করিতে পারিলেই কেহ আর আমাদের কেশাগ্রও স্পর্শ করিতে পারিবে না। সেই জন্যে আমি জন্মমৃত্যু রেজিস্ট্রারি আপিস হইতে তোমার জন্মদিনের সার্টিফিকেটের নকল পর্যন্ত আদায় করিয়া আনিয়াছি। সুতরাং সকল দিকেই আটঘাট বাঁধা রহিল। রবিবার সন্ধ্যার ট্রেনে আমি রওয়ানা হইয়া স্টেশনে নামিয়া রাত্রি 10টার মধ্যেই তোমাদের গ্রামে প্রবেশ করিতে পারিব। ভগবানের নাম স্মরণ করিয়া গৃহের বাহির হইও। আশা করি তাহার আশীর্বাদে আমাদের মিলনের পথ হইতে সকল বাধা বিঘ্ন অপসারিত হইবে। অধিকার কি লিখিব? আমার শূন্য গৃহে আসিয়া তুমি লক্ষ্মীরূপে অবতীর্ণা হও। আমার শূন্য হৃদয়ে বসিয়া আমায় চিরসুখী করো। ইতি তোমার মন চোর। এই পত্রখানি পড়িয়া বিমল আপন মনে বলিয়া উঠিল, কি চমৎকার! এ যে রীতিমতো একটা নোভেলি ব্যাপার। বাহ বাহ, ক্যা মজাদার, ক্যা তোফা! বাহো বা চারুশীলা, ব্রাভো! জিতা রহো বাবা। 3 cheers ফর চারুশীলা। বেশ বেশ, বরের কাছে তুমি যাবে? মাইকেল তো বিধেন দিয়েই গেছে, যে যাহারে ভালোবাসে সে যাইবে তার পাশে। ব্রজাঙ্গনা কাব্য দেখো হে। গড ব্লেস দি হ্যাপি পেয়ার। তোমাদের বিয়েতে আমায় নেমন্তন্ন করবে না বাবা? নুচি খেয়ে আসতাম। অতঃপর বিমল বাকি পত্র 2খানি পড়িয়া দেখিল। এই 2খানি মামুলি স্বামীর মামুলি প্রেমের চিঠি। তাহাতে প্রেমের চেয়ে ঘরকন্যার কথাই বেশি, কোনো বিশেষত্ব নাই। বিমল এই 6 মাসের মধ্যে বৈধ অবৈধ সহস্রাধিক প্রেমপত্র পড়িয়াছে। সে জানে বৈধ প্রেমের চিঠি অপেক্ষা অবৈধ প্রেমের চিঠিতেই মজা বেশি থাকে। পত্রগুলি আবার জুড়িয়া রাখিয়া বিমল মাসিক পত্রখানি পড়িতে আরম্ভ করিল। পড়িতে পড়িতে ক্রমে উহা তাহার হাত হইতে খসিয়া পড়িল। সে তখন পাশ ফিরিয়া পাশের বালিশে পা দিয়া আরামে ঘুমাইতে লাগিল। অপরাহ্নকালে বিভিন্ন গ্রাম হইতে নিজ গ্রামে ফিরিয়া আসিলে বিমল তাহাদের নিকট হইতে মানি অর্ডার রেজিস্ট্রারি প্রভৃতি রসিদ দেখিয়া লইয়া খাতাপত্র লিখিতে আরম্ভ করিল। কার্য শেষ হইলে ভৃত্যকে বলিল, ওরে যা দেখি, দোকান থেকে 1 বোতল বিয়ার নিয়ে আয়। চাদরের ভেতর বেশ করে নুকিয়ে আনবি, বুঝেছিস? আর করিমোর দিকে আমার কাছে ডেকে দিয়ে যাস। বলিয়া বিমল সরকারি তহবিল হইতে ভৃত্যের হস্তে 6টি টাকা দিল।
কিয়ৎক্ষণ পরে পিয়ন করিমুদ্দিন শেখ আসিয়া বলিল, হুজুর ডেকেছেন? বিমল বলিল, হ্যাঁ, আজ একটা ফাউলের কারি বানিয়ে দিতে পারবে হে শেখের বউ? করিম বলিল, কেন পারবো না হুজুর। আচ্ছা, এই নাও টাকা। বেশ মোটা তাজা দেখে একটা মুরগি কিনে এনো। বেশ করে লঙ্কা বাটা দিও। আমরা বাঙাল মানুষ, ঝালটা কিছু বেশি খাই। বলিয়া বিমল ক্যাশ হইতে তাহাকেও একটি টাকা দিল। কাজকর্ম শেষ হইলে ক্যাশ হইতে আর 3টি টাকা লইয়া দ্বিপ্রহরে লব্ধ সেই 10 টাকার নোটখানি ক্যাশে রাখিয়া ক্যাশ পূরণ করিল। ক্যাশ মিলাইয়া তাহা লোহার সিন্দুকে বন্ধ করিয়া আপিস ঘরে চাবি দিয়া বিমল বাসায় গেল। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। বামুন মাকে দেখিয়া বলিল, মা, আজ শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। আজ রাত্রে ভাতটার খাবো না। খান কতক পরোটা ভেজে রেখে যেও। তরকারি ফরকারি বেশি কিছু দরকার নেই, খান কতক আলু ভাজা হলেই চলবে। বলিয়া সে হাত মুখ ধুইতে চলিয়া গেল। মাঝে মাঝে বিশেষ বেতন পাইবার পর 2-4 দিন বিমলের এরূপ গা ম্যাজ ম্যাজ করিয়া থাকে এবং রাত্রে ভাতের পরিবর্তে লুচি বা পরোটা ফরমাস করে। মুখ হাত ধুইয়া আসিয়া বিমল 1 পেয়ালা চা পান করিয়া পান মুখে দিয়া ঘোষেদের বৈঠকখানায় পাশা খেলিতে গেল। প্রত্যহই এইরূপ যায়। রাত্রি 8টা বাজিতেই বামুন মা পরোটা ও আলু ভাজা বিমলের শয়নঘরে ঢাকিয়া রাখিয়া বাড়ি চলিয়া গেলেন। অর্ধ ঘণ্টা পরে বিমল বাসায় আসিয়া রামচরণ ভৃত্যকে জিজ্ঞাসা করিল, করিমদ্দি এসেছিল? রামচরণ বলিল, আগে হ্যাঁ, ওই রেখে গেছে। বিমল দেখিল একটি এনামেলের বড় বাটিতে তাহার আকাঙ্ক্ষিত ফাউলকারি ঢাকা রহিয়াছে। বিমল তখন ভৃত্যকে রাত্রের মতো বিদায় দিয়া সদর দরজা বন্ধ করিয়া শয়নঘরে আসিয়া প্রবেশ করিল। দেওয়ালে একটা ল্যাম্প জ্বলিতেছিল। তাহার আলো বাড়াইয়া দিয়া যথাস্থান হইতে বোতল, গ্লাস এবং কাক ইস্কুরু বাহির করিয়া শয্যা পার্শ্বস্থ টেবিলের উপর রাখিল। জুতা মোজা ত্যাগ করিয়া বিছানার ধারে বসিয়া বোতলটি খুলিয়া ফেলিল। 1 গ্লাস পান করিয়া বেহালাটি পাড়িয়া তাহাতে ছড়ি দিতে লাগিল। একটা গত বাজাইয়া আর 1 গ্লাস পান করিল। বেহালা যথাস্থানে রাখিয়া ভাবিল, সেই মজার চিঠিখানা আর একবার পড়িতে হইবে। দেওয়াল আলমারি খুলিয়া চিঠিগুলি বাহির করিয়া চারুশিলারখানি বাছিয়া লইয়া বলিল, জুড়ে ফেলেছি যে দেখছি, কুছ পরোয়া নেই, ফের খুলব। বলিয়া টলিতে টলিতে বিছানায় আসিয়া বসিল। চিঠিখানিকে সামনে ধরিয়া বলিল, কি চাঁদ, জল খাবে না ব্র্যান্ডি? বলিয়া গেলাসে খানিক ব্র্যান্ডি ঢালিয়া আঙুলে একটু লইয়া চিঠির মুখ ভিজাইয়া বলিল, যা বেটা, তোর চিঠি জন্ম সার্থক হয়ে গেল। পরে ব্র্যান্ডিটুকু পান করিতে করিতে চিঠিখানি খুলিতে চেষ্টা করিতেই উহার মুখ ছিঁড়িয়া গেল। চিঠিখানি ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া বলিল, ছিঁড়ে গেলি? কাল বিলি হবি কি করে রে? বলিয়া খাম হইতে চিঠি বাহির করিয়া খামখানা ছিঁড়িয়া মেঝের উপর ফেলিয়া বলিল, জাহান্নামে যা। চিঠি খুলিয়া পড়িল, আমার হৃদয়েশ্বরী। চিঠি রাখিয়া নিজ বক্ষে হাত দিয়া চক্ষু মুদিয়া অভিনেতার ভঙ্গিতে বলিতে লাগিল, হৃদয়েশ্বরী, হৃদয় জ্বলে গেল, পুড়ে গেল, খাক হয়ে গেল, আর একটু খাই। বলিয়া চক্ষু খুলিয়া গেলাসের বাকিটুকু পান করিয়া পত্রখানি কুড়াইয়া লইয়া আবার পড়িতে আরম্ভ করিল। কিন্তু জিহ্বা তখন তাহার জড়াইয়া আসিয়াছে। তাছাড়া নেশা হইলে সে আর স উচ্চারণ করিতে পারিত না, স্বস্থানে ছ বলিত। একটি কথায় জোর দিয়া পড়িতে লাগিল, কিন্তু শনিবারে যাওয়া সুবিধা করিতে পারিলাম না। পরদিন অর্থাৎ রবিবারে আমি নিশ্চয়ই যাইব, তাহাতে কোনো সন্দেহ নাই।
তুমি পূর্ব পরামর্শ মতো রাত্রি ঠিক 12টার সময় তোমাদের বাড়ির পশ্চিমে সেই শিব মন্দিরের সম্মুখে আছিয়া দাঁড়াইবে। চিঠি রাখিয়া আর কিঞ্চিৎ পান করিয়া গম্ভীর মুখে কি ভাবিতে লাগিল। অর্ধমুদিত নেত্রে মাথাটি নাড়িতে নাড়িতে বলিতে লাগিল, এ চিঠি তো তুমি পাবে না মণি, খামখানাই যে ছিঁড়ে ফেলেছি। আগেকার চিঠি মতো তুমি শনিবারে রাত 12টায় এসে শিব মন্দিরের কাছে দাঁড়াবে তো? তার আছা পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়বে, বসে বসে ক্রমে ছুঁয়ে পড়বে, কিন্তু সে তো আর আসবে না। অল রাইট, আমি যাব। আমি গিয়ে তোমায় বলবো, উঠো উঠো হে সুন্দরী, তব পজচ্ছ পচ্ছ যোগ্য নহে ধরণী, তুমি কেন ধুলায় পতিত? তুমি চলো, আমার সঙ্গে চলো। চলো, তুমি আমার হৃদয়ের ছড়ি হবে। হৃদয়ের ছড়ি না ছুরি? হৃদয়ের ছুরি হয়েও না, দোহাই বাবা, ছাদ দোহাই তোমার। বলিয়া চক্ষু খুলিয়া আপন রসিকতায় মুগ্ধ হইয়া বিমল একটু হাসিল। গ্লাসের বাকিটুকু পান করিয়া ফেলিয়া আবার চিঠিখানি লইয়া পড়িতে লাগিল। পড়িল, আমার শূন্য গৃহে আছিয়া তুমি লক্ষ্মীরূপে অবতীর্ণা হও। আমার শূন্য হৃদয়ে বসিয়া আমায় চির সুখী করো। ভগবানের নাম চরণ করিয়া গৃহের বাহির হইও। আশা করি তাহার আশীর্বাদে আমাদের মিলনের পথ সকল বাধাবিঘ্ন অপসারিত হইবে। চিঠি রাখিয়া বিমল বলিতে লাগিল, উত্তম কথা, কিন্তু দাদা তোমারই হৃদয় কি চূর্ণ? আমারও যে তাই ভাই। আমার সব শূন্য, সব শূন্য। আমার হৃদয় শূন্য, প্রেম নেই, গৃহ শূন্য, স্ত্রী নেই, বাক্স শূন্য, টাকা নেই, আমার সব শূন্য। মহা বোম, বোম ভোলানাথ, শনিবার রাত 12টায় আমি যাব। তোমার মন্দিরের কাছে বটগাছের নিচে আমি নুকিয়ে থাকব। চারুশীলাকে নিয়েছে আমার শূন্য গৃহ, শূন্য হৃদয় পূর্ণ করব। তুমি হচ্ছ বিঘ্ন বিনাশনের বাপ, তাকে সাবধান করে দিও। যদি কোনো বাধা বিঘ্ন ঘটে, তোমার জ্যেষ্ঠ পুত্রকে এর জন্যে রেসপন্সিবল হতে হবে। এই ছাপ কথা আমি বলে রাখলাম। বলিয়া বিমল বীর রসের সহিত বিছানায় এক মুষ্টাঘাত করিল। চক্ষু খুলিল, আর খানিকটা সুরা ঢালিয়া জল মিশাইয়া পান করিয়া হাত নাড়িয়া বক্তৃতা সুরে বলিতে লাগিল, লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, তোমরা ভাবছ মাতালছা নানা ভঙ্গি, এখন এ বেটা মদের খেয়ালে এইসব বলছে, কাল এসব কিছুই মনে থাকবে না। তা নয়, তা নয়, হাম যায়েঙ্গা, আল বাদ যায়েঙ্গা, ঢেকে যায়েঙ্গা, আমায় চিনতে পারবে না। তারপর এই বাছায় এনে তাকে বন্দিনী, আদরে যত্নে মিষ্টি কথায় তিরিলোকের বশীভূত করতে কতক্ষণ? আর আমার এই চেহারাটাও কি কোনো কাজে লাগিবে না? এখন একটু ছোঁয়া যাক। বলিয়া মাতাল বিছানায় দেহ লুটাইয়া দিয়া নিদ্রা ঘোরে অচেতন হইয়া পড়িল। কোথায় রহিল তার পরোটা, আর কোথায় রহিল তার সাধের ফাউলকারি? খামের উপর শ্রীমতী চারুশীলা দাসী ঠিকানা লেখা থাকিলেও এবং রসুলপুর গ্রামে যথার্থই একজন দাসী থাকিলেও পত্রখানি তাহার জন্য উদ্দিষ্ট নহে। তাহার নামেই পত্র আসে বটে, কিন্তু পত্র না খুলিয়াই চারুশীলা সেখানি কাপড়ের মধ্যে লুকাইয়া পাশের বাড়িতে তাহার প্রিয় সখী বনলতাকে দিয়া আসে। ইহাই গোপন বন্দোবস্ত। সব কথা তবে খুলিয়াই বলি। বনলতা বনে জন্মগ্রহণ করে নাই,
খাস কলিকাতা শহরে তাহার মাতুলালয়ে জন্মিয়াছিল। বাল্যকালেই পিতৃমাতৃহীন হইয়া বনলতা মামার বাড়িতেই মানুষ হইতে থাকে। মামা বড়লোক ছিলেন, নিজের মেয়েদের সঙ্গে বনলতাকেও ভালোরূপ লেখাপড়া শিখাইয়াছিলেন। তাহাদের স্বজাতীয় একটি যুবক কলিকাতায় মেসে থাকিয়া কলেজে পড়িত, তাহার সহিত বনলতার বিবাহ দিয়াছিলেন। কিন্তু মাস কয়েক পরেই সেই হতভাগ্য যুবক কাল কবলিত হয়। বনলতার মামা অভাগিনী ভাগিনীকে আরও লেখাপড়া শিখাইতে লাগিলেন। গত বৎসর উইল করিয়া তাহাকে 20,000 টাকার কোম্পানির কাগজ দিয়া ইহধাম হইতে মহাপ্রস্থান করিয়াছেন। যে লোকটি তোমার প্রেমাকাঙ্ক্ষী, তোমার মনচোর ইত্যাদি বলিয়া চিঠি সহি করে, তাহার নাম নরেন্দ্রনাথ মণ্ডল, ইহাদের জ্ঞাতি। সে লোকটি সুশিক্ষিত এবং উদার মতাবলম্বী। ব্রহ্মদেশের সেগুন কাঠের তাহার বিস্তৃত কারবার আছে। কলিকাতায় তাহার ব্রাঞ্চ আছে। বনলতার মামার শ্রাদ্ধ উপলক্ষেই বর্মা হইতে নরেন কলিকাতায় আসে এবং বিধবা বনলতার সহিত পরিচয় হয়। তাহাদের বাড়ি ভিন্ন হইলেও প্রত্যহই এ বাড়িতে সে আসিতে লাগিল এবং এসব ক্ষেত্রে যাহা হয়, প্রথমে আঁখি মজিল, তারপর মন মজিল। ব্যাপার অবগত হইয়া বনলতার মামাতো ভাইয়েরা নরেনের সহিত তাহার বিধবা বিবাহ দিতেও কৃতসংকল্প হইলেন। এই খবর কাকমুখে রসুলপুর গ্রামেও আসিয়া পৌঁছিল। উইলের সংবাদও পূর্বে পৌঁছিয়াছিল। বনলতার শ্বশুর কলকাতায় গিয়া বনলতার মামাতো ভাইদের উপর উকিলের চিঠি দিয়া মহা হাঙ্গামা করিয়া বিধবা পুত্রবধূকে উদ্ধার করিয়া আনেন। রসুলপুরে আসিয়া বনলতা প্রথমে অত্যন্ত ম্রিয়মাণ হইয়া পড়ে। মাসখানেক পরে পাশের বাড়ির সমবয়সী চারুশীলার সহিত তাহার সখিত্ব জন্মে। চারু তার স্বামীর অভিমতে বনলতার সহিত তাহার হস্তাকাঙ্ক্ষীর পত্র বিনিময়ে এইভাবে সহায়তা করিতে সম্মত হয়। অপহৃত পত্রখানিতে লেখা ছিল, গতকল্য তোমায় পত্র লিখিয়াছি যে শনিবার রাত্রি গিয়া তোমায় লইয়া আসিব। সে পত্রখানি যথাসময়ে চারুর হস্তগত হয় এবং যথা নিয়মে বনলতাকে সেখানি সে দিয়াও আসে। অন্যান্য পত্র বনলতা পড়িয়া ছিঁড়িয়া ফেলিত, কিন্তু এ পত্রখানিতে সময়, তারিখ ইত্যাদি লেখা ছিল বলিয়া বাক্সে লুকাইয়া রাখে। বনলতার শাশুড়ি তাহাকে অত্যন্ত সন্দেহের চক্ষেই দেখিয়া থাকেন। তাহার অনুপস্থিতিতে মাঝে মাঝে তিনি তাহার বাক্স প্যাটরা গোপনে খানা তল্লাশিও করিয়াছেন, কিন্তু এ পর্যন্ত দোষজনক কিছুই পান নাই। এই পত্রখানি পৌঁছাবার পরদিন দ্বিপ্রহরে বনলতা চারুশীলাদের বাড়ি গিয়াছিল। এই সুযোগে তাহার শাশুড়ি অন্য চাবি দিয়া তাহার বাক্স খুলিয়া পত্রখানি পাঠ করেন এবং স্বামীকে দেখান। স্বামী বলেন, আচ্ছা, আসুক না পাজি, তাকে উচিত মতো শিক্ষা দেওয়া যাবে। শনিবার দিন বনলতার শ্বশুর তাহার 2 জন বন্ধুকে রাত্রে আহারের জন্য নিমন্ত্রণ করেন। শাশুড়ি নানা অছিলায় রান্নাবান্নায় বিলম্ব করিলেন। অতিথিদ্বয়ের আহার যখন শেষ হইল, রাত্রি তখন 11টা। অন্যদিন রাত্রি 10টা না বাজিতেই বাড়ির সকলে ঘুমাইয়া পড়ে। আজ বনলতা ছটফট করিতেছে, কিন্তু বাড়ির সকলে জাগিয়া। শাশুড়ি ননদেরা তাহাকে চোখে চোখে রাখিয়াছেন। ওদিকে বৈঠকখানা হইতে 12টার কিঞ্চিত পূর্বে বনলতার শ্বশুর তাহার বন্ধুদ্বয় সহ লাঠি ও দড়ি সঙ্গে লইয়া শিব মন্দিরের পশ্চাতে গিয়া লুকাইয়া রহিলেন। কিছুক্ষণ পরেই ওভারকোট গায়ে মাথায় মুখে কমফর্টার জড়ানো বিমল ধীরে ধীরে আসিয়া বটবৃক্ষের অন্ধকার ছায়ায় দাঁড়াইল। ক্ষণপরেই 3 জন লোক আসিয়া তাহার মাথায়, পার্শ্বে, বুকে, পদদ্বয়ে লাঠি, কিল, চড়, ঘুষি ও লাথি মারিতে মারিতে তাহাকে মাটিতে পাড়িয়া ফেলিল। প্রহারের চোটে তৎপূর্বেই বিমল সংজ্ঞাহীন হইয়াছিল। লোক 3 জন তখন অচেতন বিমলের হস্তপদ উত্তম রূপে রজুবদ্ধ করিল। এক ব্যক্তি কহিল, বেটা বেঁচে আছে তো না মরেছে? অপর ব্যক্তি তাহার নাকের কাছে হাত দিয়া বলিল, না, নিঃশ্বাস বেশ পড়ছে। প্রথম ব্যক্তি বলিল, এখন একে কি করা যায় বল দেখি, এইখানে কি পড়ে থাকবে? না না, আমাদের বাড়ির কাছে কেন,
শেষকালে কি কোনো পুলিশ হাঙ্গামায় পড়ব নাকি? তবে চল ব্যাটাকে নিয়ে খানিক দূরে কোথাও ফেলে রেখে আসা যাক। দেশলাইতে জাল তো, লোকটা কে দেখি। এক ব্যক্তি দেশলাই জ্বালিল। তিনজনেই তখন বলিয়া উঠিল, এ কি, এ যে মহেশপুরের পোস্টমাস্টার। দেশলাই পুড়িয়া গেল। আবার যেমন অন্ধকার তেমনই অন্ধকার। তখন তিনজনেই ফিসফিস করিয়া পরামর্শ চলিতে লাগিল। এ ব্যাটাই বা এখানে এলো কেন? যে ব্যাটার আসবার কথা সেই বা এলো না কেন? সে যা হোক তা হোক, এখন চলো একে মহেশপুর পোস্ট অফিসের বারান্দায় শুইয়ে দিয়ে আসা যাক। তিনজনেই তখন বিমলের অচেতন দেহ বহন করিয়া লইয়া চলিল। পল্লীগ্রামের পথ, রাত্রি দ্বীপ্রহর, রাস্তায় আলো নাই, জনমানবের সঞ্চার নাই। শীতে খোলা বারান্দায় পড়িয়া থাকিয়া ঘণ্টা দুই পরেই বিমলের জ্ঞান ফিরিয়া আসিল। সে সেই আবদ্ধ অবস্থায় পড়িয়া পড়িয়া নানারূপ উপায় ফন্দি চিন্তা করিতে লাগিল। ক্রমে ভোর হইল। একজন পিয়নকে সেই দিকে আসিতে দেখিয়া বিমল ক্ষীণকণ্ঠে তাহাকে ডাকিল। পিয়ন আসিয়া বলিল, বাবু, ব্যাপার কি? বিমল চিঁচি করিয়া বলিল, ডাকাতি রে ডাকাতি, আগে আমার প্রাণটা বাঁচা। সে ব্যক্তি ছুটিয়া গিয়া অন্যান্য পিয়নকে ডাকিয়া আনিল। সকলে মিলিয়া বিমলের বন্ধন রজ্জু খুলিয়া দিল। বিমল বলিল, আমার বুক পকেট থেকে চাবি নে, ডাকঘর খোল, খুলে মেঝের উপর আমার শুইয়ে দিয়ে থানায় খবর দিগে যা। পিয়নেরা তাহাই করিল। বিমল কাতরাইতে কাতরাইতে বলিল, সব পিয়ন যা, দারোগা প্রথমে তোদেরই জবানবন্দি নেবে কি না? তাহারা জিজ্ঞাসা করিল, কি বলবো হুজুর? যা জানিস, যা দেখেছিস, সবই বলবি। পিয়নগণ যখন চলিয়া গেল তখন বেশ ফর্সা হইয়াছে। বিমল টলিতে টলিতে উঠিয়া সরকারি লোহার সিন্দুক খুলিল। তাহার মধ্যে নোটে টাকায় 542 ছিল। সেগুলি সমস্ত বাহির করিয়া রুমালে বাঁধিয়া বাসায় গিয়া নিজ ট্র্যাঙ্কে লুকাইয়া রাখিয়া আসিয়া ডাকঘরের মেঝেতে পূর্ববৎ শুইয়া রহিল। 2 দিন পরে কলিকাতার কাগজে ছাপা হইল, ভীষণ ডাকাতি, পোস্ট অফিস লুট। বিগত শনিবার রাত্রে 24 পরগনার অন্তর্গত মহেশপুর গ্রামের পোস্ট অফিসে একটি ভয়ানক ডাকাতি হইয়া গিয়াছে। পোস্টমাস্টার বিমলচন্দ্র গঙ্গোপাধ্যায় রাত্রি 11টার সময় ডাকঘরে বসিয়া হিসাব মিলাইতেছিলেন। পিয়নেরা তৎপূর্বেই চলিয়া গিয়াছিল। সেখানে আর কেহ ছিল না। 5-6 জন যুবক হঠাৎ ডাকঘরের মধ্যে প্রবেশ করিয়া রিভলভার বাহির করিয়া বলে, খবরদার চিৎকার করিও না, গুলি করিব, লোহার সিন্দুকের চাবি দাও। ইহাতে পোস্টমাস্টার বলেন, তা কখনোই দিব না, প্রাণ দিব তবু সরকারের টাকা দিব না। একজন যুবক তৎক্ষণাৎ পিস্তলের বাঁট দিয়া বিমলবাবুর মস্তকে সজোরে প্রহার করে। অপর যুবকগণ তাহাকে জাপটাইয়া ধরিয়া মাটিতে ফেলিয়া তাহার বুকে বসিয়া মুখে কাপড় গুঁজিয়া মুখ বাঁধিয়া ফেলে। তারপর হস্তপদাদি রজ্জু দ্বারা দৃঢ়রূপে বদ্ধ করিয়া চাবি খুঁজিতে থাকে। চাবি পাইয়া লোহার সিন্দুক খুলিয়া পূর্বদিনের ক্যাশ 542 লইয়া সিন্ধুক বন্ধ করণান্তর পোস্টমাস্টারকে বাহিরের বারান্দায় আনিয়া শোয়াইয়া দেয়। অফিস ঘরে তালাবদ্ধ করিয়া চাবির গোছা পোস্টমাস্টারের পকেটেই ভরিয়া দিয়া তাহারা পলায়ন করে। প্রকাশ ডাকাতগণের মুখে কালো মুখোশ, গায়ে কালো কোট, পায়ে বুট জুতা ছিল এবং তাহারা পরস্পরের মধ্যে কথাবার্তায় মাঝে মাঝে ইংরাজি শব্দ ব্যবহার করিতেছিল। এই ডাকাতি সম্পর্কে গতকল্য কলিকাতার কয়েকটি ছাত্রাবাসে খানা তল্লাশি হইয়া গিয়াছে এবং পুলিশ 3 জন যুবককে সন্দেহক্রমে গ্রেপ্তার করিয়াছে। শেষ পর্যন্ত ডাকাতের কেহই ধরা পড়ে নাই। বিমল আত্মপ্রাণ তুচ্ছ করিয়া সরকারের টাকা রক্ষা করিতে চেষ্টা করিয়াছিল। এই বিশ্বাসে সদাশয় গভর্নমেন্ট তাহাকে ইন্সপেক্টর পদে উন্নীত করিয়া দিলেন। রবিবার রাত্রে নরেন যথাস্থানে আসিয়া বহুক্ষণ অপেক্ষা করিয়া কলিকাতায় ফিরিয়া যায়। বনলতা পত্রে এখানকার সমস্ত ঘটনা জানাইয়াছিল। মাসখানেক পরে একদিন দিবা দ্বীপ্রহরে
বনলতা পলায়ন করিয়া পদব্রজে রেল স্টেশনে গিয়া নরেনের সঙ্গে মিলিত হয় এবং উভয়ের বাড়িতে অনেক ছোটাছুটি করিয়াছিলেন, কিন্তু কিছুই করিতে পারেন নাই। নরেনের সঙ্গে তাহার বিবাহ হইয়া গিয়াছে। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।